আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রতিদিনের মতো আজকের ভ্লগটি কিন্তু আমি সকাল থেকে স্টার্ট করিনি। আজকের ভ্লগটি আমি সরাসরি দুপুরের রান্না থেকে স্টার্ট করেছি, যেহেতু আজকে আমাদের বাসায় মেহমান আসবে, আর সেই উপলক্ষে আমি টুকিটাকি কি রান্না করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও। আমাদের বাসায় আমার বড় আপু, ছোট বোনের শাশুড়ি এসেছিল, আর ওনারা কিন্তু কয়েকদিন থেকে আবার চলেও গেছে, বাট আমি ভিডিও বেশ কিছুদিন আপলোড করিনি। এর জন্যই কিন্তু আমার অনেক বেশি লেট হয়ে গেছে, আর এখন আমি সেই আগের কিছু ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। ছোট বোন আগের দিন রাতে এসেছে, বড় বোন আজকে এসেছে, আর ওদের জন্য আমি আজকে দুপুরে রান্না করব লাউ দিয়ে মুরগির মাংস ভোনা, কই মাছ ভোনা, সেই সাথে নদীর চান্দা মাছ, ছোট চাঁদা মাছ যেটা, সেটাকে আমরা চান্দা মাছও বলে থাকি, সেই চাঁদা মাছ চচ্চড়ি, আর রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করতে চেয়েছিলাম। পরবর্তীতে ছোট বোন বলল এত কিছু রান্না করার প্রয়োজন নেই, এগুলোই রান্না করো। এরপর আমি ফুলকপি আর রুই মাছ ফ্রিজে উঠিয়ে রেখেছি। এর কিছুক্ষণ পর আপনাদের ভাইয়া এসে বলছিল বড় মাছ উঠিয়ে রেখেছো কেন। পরবর্তীতে ফ্রিজে একটা বড় ইলিশ মাছ ছিল, সেটাই কিন্তু আমি অফ ক্যামেরা রেডি করে নিয়েছিলাম। আর এই তো নদীর ছোট চাঁদা মাছ রান্না করার জন্য আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, আদা রসুন বাটা, সব ধরনের মশলা একসাথে খুব সুন্দর করে হাতে মেখে নিয়েছি। বেশ কিছুক্ষণ এভাবে মেখে নিলে তরকারিটা থেকে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। মাখা হয়ে গেলে এর উপরে আমি চাঁদা মাছগুলো দিয়ে দিয়েছি, আর চাঁদা মাছ দেওয়ার পরও আমি কিছুক্ষণ আলতো হাতে মেখে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ হাত ধোয়া পানি দিয়ে আমি প্রায় 15-20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপর আমি কারেন্টের চুলায় রান্না বসিয়ে দিয়েছি। আর এই দিকে এক চুলায় মুরগির মাংস ভোনা, আর এক সাইডে লাউ দিয়ে মুরগির মাংস, দুইটাই হচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম একটু পোলাও মাংস করে নেই, তো বড় আপু বলছিল পোলাও মাংসর দরকার নেই, ছোট মাছ আর রুই মাছ এগুলোই রান্না করো। পোলাও মাংস তো সবসময়ই খাই, তো গ্রামে আসলে এই গ্রামের যে তরতাজা মাছ, শাক, সবজি এগুলো খেতে বেশি ভালো লাগে, আর এই কারণেই কিন্তু আমি এগুলো রান্না করেছি। আর মাওইও কিন্তু বলছিল তুমি এগুলোই রান্না করো, পোলাও মাংসর কোনো দরকার নেই। তাই সবার মতামত নিয়েই আজকে এই সামান্য রান্না, আর এই সামান্য আয়োজনেই সবাই কিন্তু অনেক বেশি খুশি। আর আমি কি বলবো, আমার কাছে তো আমার রান্না সবসময় মজা লাগে, আর এই এত মজা লাগে বলেই কিন্তু ভাত খেতে খেতে আজকে আমার এই অবস্থা। অনেক বেশি মোটোসোটো হয়ে গেছি, তো খুব টেনশনে পড়ে গেছি কিভাবে ওয়েটটা কমানো যায়। ডায়েট করার কিন্তু অনেক বেশি চেষ্টাও করেছি, তবে কেন জানি ভালো কিছু দেখলে আর লোভ সামলাতে পারি না, আর ভাত দেখলে আমার অনেক বেশি ক্ষুধা লেগে যায়। এর জন্য দেখলাম ফেসবুকে খুব ভালো একটা পেজ, আর সেখান থেকে কিন্তু আমি একটা সাপ্লিমেন্ট অর্ডার করেছি। গতকাল কিন্তু সাপ্লিমেন্টটা হাতেও পেয়ে গিয়েছি, আর আজকে থেকে কিন্তু শুরু করেছি। পাশাপাশি একটু ডায়েটও করতে হবে, সেটাও করব, চেষ্টা করছি আর কি। যদি ভালো কোনো ফলাফল রেজাল্ট পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আমার ইলিশ মাছ রান্নাটা আমি প্রথম থেকেই ভিডিও করছিলাম, তবে আমি কেন জানি ভিডিওতেই ক্লিক করিনি। কি যে একটা অবস্থা, মাঝে মাঝেই কিন্তু আমার সাথে এমন হয়, আর যেদিন তাড়াহুড়ো বেশি থাকে সেদিন আরো বেশি হয়। এ কারণে কিন্তু আমার ইলিশ মাছের একটু ক্লিপ মিসিং হয়ে গেছে। আর ইলিশ মাছটা এত বেশি মজা ছিল, একদম পদ্মা নদীর ইলিশ, ঘ্রাণ আর এত সফট ছিল, অনেক বেশি মজা। ইলিশ মাছটা কিন্তু আমি সর্ষে ইলিশই রান্না করেছি, তবে আমি একদম অল্প পরিমাণ সর্ষে দিয়েছি, সেই সাথে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর এতে করে খেতে আরো বেশি ভালো লেগেছে। সরিষাটা বেশি দেইনি, কারণ বাচ্চারা খাবে, অনেক সময় দেখা যায় একটু বেশি সরিষা হলে সামান্য তিতে তিতে লাগে, এর কারণে কিন্তু আমি একদম অল্প পরিমাণে সরিষা দিয়েছি। সরিষা, সেই সাথে কয়েক কোয়া রসুন আর কাঁচা মরিচ একসাথে ব্লেন্ড করে তারপরে আমি সরিষা ইলিশটা রান্না করেছি। কথা বলতে বলতে আমার সবগুলো রান্নাই কমপ্লিট হয়ে গেছে, আর আমি প্রত্যেকটা রান্নাই সার্ভিং ডিশে সুন্দর করে ঢেলে নিচ্ছি, আর টেবিলে সুন্দর করে পরিবেশন করেও নেব। আর এই তো খুব সুন্দরভাবে আমার সুন্দর সার্ভিং ট্রেটার মধ্যে আমি ইলিশ মাছগুলো সার্ভ করে নিচ্ছি। এত সুন্দর হয়েছিল রান্নাটা, কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছে, সবাই খেয়েও কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। ইলিশ মাছটা যেহেতু একদম তরতাজা ছিল,
এই কারণে খেতে আরো অনেক বেশি মজা লেগেছে। আমি ভেবেছিলাম পোলাও রান্না করলে সেই সাথে আমি ইলিশ মাছটা রান্না করব। তো আপনাদের ভাইয়া বললো আজকেই রান্না করে ফেলো, যেহেতু রুই মাছ উঠিয়ে রেখেছো। আর আপনাদের ভাইয়া বলেছে সেটাকে আমি না করে পারি। তার কথাই তো আমি সবার জন্য ইলিশ মাছটা সুন্দর করে রান্না করে ফেললাম। রান্নার পাশাপাশি শসা আর লেবু কেটে সালাদ করে নিয়েছি। ভিডিও করতে এসে দেখি লেবুটাই এখনো টেবিলে আনা হয়নি, তো কিছুক্ষণের মধ্যে লেবুটা টেবিলেও নিয়ে আসবো। আর সবাই কিন্তু দুপুরের একসাথে খেতে বসবো। আর আমি কিন্তু এর জন্য খুব তাড়াহুড়ো করে গোসলটাও করে নিয়েছি। আর সবাই একসাথে খেতে বসার মজাই কিন্তু আলাদা। আর মাওই কিন্তু আমাকে বারবার করে তাড়া দিচ্ছিল যেন তাড়াতাড়ি করে হাতের কাজগুলো শেষ করে ফেলি আর সবাই একসাথে খেতে বসি। আর বড় আপু তো পিছনে ছাড়ছিল না, বলছিল একসাথেই খাবো, তুই তাড়াতাড়ি আস। তো যাই হোক, সবাই একসাথে খেয়েছি, আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি করে খেয়েছি। আর এরপরে আমরা সবাই গল্প করেছি। আর মেহমান বাসায় আসলে আসলে অনেক বেশি কাজ থাকে, আবার অনেক বেশি গল্পও হয়, খুব ভালো লাগে। সময়টা কিভাবে যেন কেটে যায়। আর আমার কাছে মনে হয় দিনগুলো অনেক বেশি ছোট হয়ে যায়। এই কারণে হুট করেই মেহমান আসলে দিনগুলো শেষ হয়ে যায়, আবার তাদের যাওয়ার সময়ও চলে আসে। আর এই যে খাবারগুলো, এগুলো কিন্তু বিকেলের নাস্তা। আর পাটিসাপটা পিঠাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার 3 নাম্বার যা এরিন ভাবি পাঠিয়েছে। তো সবাই একসাথে খেয়েছি, খুব মজা হয়েছিল পিঠাগুলো। এইদিকে বাচ্চারা সবাই বালিশ নিয়ে খেলছিল, একটা মিউজিক বাজছিল, হুট করে এই মিউজিকটা অফ করে দিচ্ছিল। আর যার হাতে বালিশ থাকবে সে কিন্তু বাদ হয়ে যাবে। খেলাটা আমার কাছে ভালোই লেগেছে, আর বাচ্চারা বসে বসে খুব এনজয় করছিল। এইদিকে আমি নাস্তাগুলো রেডি করছি, আর সেই সাথে চাও বানাচ্ছিলাম। কি যে একটা কাণ্ড হলো, চা বানাতে গিয়ে শুধু একটু অন্যদিকে তাকিয়েছিলাম, ওদের একটু খেলা দেখছিলাম তাকিয়ে। এইদিকে আমার সব চা পড়ে গেছে। যাই হোক, চুলাটাও নষ্ট হলো, অনেকগুলো চাও পড়ে গেল। তারপর আমি চাটা ছেঁকে অন্য একটা পাতিলে দিয়ে দিলাম, সেই সাথে আরেকটু জাল করে নিলাম। দেখুন, আজকে ভয়েস দেওয়ার সময় একটু শান্তি পাচ্ছি না, ফারিস্তা যেহেতু ঘুমায়নি আর আমি দুপুরে বসে বসে ভয়েস দিচ্ছি। কি যে করছে, একদম খেলছে আর চিল্লাচিল্লি করছে। আপনাদের কাছে খারাপ লাগলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই পর্যন্ত আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আরো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দ যোগায়। সন্ধ্যার নাস্তাটা সবাই একসাথে চা দিয়ে আর রুটি বিস্কিট এগুলো তো দেখতেই পেয়েছেন করে নিয়েছি। দুপুরে আমি 5 কেজি দুধ খুব সুন্দর করে ভালো করে ঘন করে জাল করে নিয়েছিলাম। আমার আব্বুই দুধ পাঠিয়েছে যেহেতু মেহমান এসেছে। আর আমি মা ওই আর আমার বড় বোনকে জিজ্ঞেস করলাম কি পিঠা খাবে, তো ওরা বললো পাটিসাপটা পিঠা বানা। আর সেই কারণেই কিন্তু আমি পাটিসাপটা পিঠার আয়োজন করছি। আর আমার কিন্তু এই পিঠা বানাতে বানাতে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল। পিঠার যে খিরসাটা সেটা করে নিয়েছি, আর আমি খিরসাটার মধ্যে অল্প কিছু পরিমাণ কিশমিশ দিয়েছি, এতে করে আমার কাছে খুব ভালো লাগে খেতে। কেউ চাইলে এর মধ্যে বাদাম কুচিও দিতে পারেন, এতে করে স্বাদটা কিন্তু আরো অনেক বেশি বেড়ে যায়। খিরসাটা নাড়তে নাড়তে যখন একদম আঠালো বাইন্ডিং চলে আসে সেই মুহূর্তে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। আর সাথে সাথেই 2টা স্টিলের প্লেটে ঢেলে নিয়েছি। আর এই 2টা প্লেটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর আমার কাছে যত বেশি ঘন হয়ে যাবে খিরসাটা তত বেশি মজা লাগে, আর অনেক সুন্দর দুধের একটা ফ্লেভার বের হয় যদি দুধটা আগে থেকে ঘন করে জাল করে নেওয়া যায়। পিঠার পাশাপাশি আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু দুপুরে যেই ভাত রান্না করেছিলাম শুধু দুপুরের জন্যই, আর রাতের জন্য গরম গরম রান্না করব। এর জন্যই কিন্তু পরিমাণ মতোই রান্না করেছিলাম দুপুরে। আর এত কষ্ট হচ্ছিল খিরসাগুলো বানাতে, একদম হাত ব্যথা হয়ে গেছে যেহেতু অনবরত নাড়তে হয়েছে। সাথে কিন্তু আমার বড় আপু অনেক হেল্প করেছে। তারপরেও আসলে আমি আমার কাজগুলো নিজের কাজ নিজে হাতেই করতে অনেক বেশি পছন্দ করি। আর যেহেতু আমার বড় আপু মা ওই পিঠা খেতে চেয়েছে, তো ভাবলাম নিজে হাতেই খুব সুন্দর করে তাদেরকে বানিয়ে খাওয়াই। জানি না কতটুকু সুন্দর হয়েছিল পিঠাগুলো, তবে দেখলেই বুঝতে পারবেন কেমন হয়েছিল। চেষ্টা করেছি সুন্দর করে মজাদার করে রান্না করার, মনে হয় পেরেছি, যেহেতু সবাই প্রশংসাই করেছে। তারপর বাকিটা আল্লাহই জানে। তো আমার কাছে তো ভালোই লেগেছে। আর এই পাটিসাপটা পিঠা বানানোটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। আমার মা কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়েছে, তবে
আমি এখন তৈরি করি, আমার মাকেই খাওয়াতে পারি না। আমার কলিজার টুকরা মা এখন কোথায় আছে? আমরা সবাই কত বেশি স্বার্থপর। মাকে ছাড়া তো ঠিকই বেঁচে আছি। একটা সময় তো ভাবতাম মাকে ছাড়া একদিনও হয়তো বাঁচতে পারবো না। আমাদের দিনগুলো তো ঠিকই চলে যাচ্ছে। আমরা মায়ের জন্যই বা কি করতে পেরেছি জীবনে? সুখ দুঃখ হাসি কান্না সব গল্পই মায়ের সাথে করতাম, এত ফ্রি ছিলাম। আর আমার মাও কিন্তু আমার কাছে সব কথা বলতো। যেহেতু আমার দুইটা বোন দূরে থাকে, আমার কাছেই বিয়ে হয়েছে, একদম বাসার কাছে। আমার মার মনটা যদি একটু খারাপ থাকতো আমার কাছে চলে আসতো, একটু ভালো খবর পেলেও আমার কাছে চলে আসতো জানানোর জন্য। আর সেই মা কোথায় গেছে? এখন তো আমি কারোর সাথে মন খুলে কথা বলতে পারি না। মায়ের কাছে কত কিছু বলতাম, কত আবদার করতাম, আর এখন আবদার করার মানুষটাও নেই। আমার মার ডায়াবেটিস ছিল, আর আমার মার ডায়াবেটিস কিন্তু অনেক বেশি হাই থাকতো। তো মাকে বলতাম মা কন্ট্রোল করে খেও। সেও কিন্তু চেষ্টা করতো, তবে মিষ্টি জাতীয় জিনিস দেখলে আমার মা একটু লোভ সামলাতে পারতো না। পিঠা, তারপর মিষ্টি, এগুলো খেয়ে ফেলতো। একটু বকাঝকা করতাম তো বলতো এগুলো কি প্রতিদিন রান্না করবা নাকি, একটু খেলে কি হয়? তখন আবার বলতাম আচ্ছা ঠিক আছে খাও, তবে তবে বেশি খেত না, একটা দুইটা পিস খেত আর কি। তারপরেও ডায়াবেটিস একটু কমতো না, ওষুধ খেত, ইনজেকশন নিত, তারপরেও ডায়াবেটিস একদম বেশি থাকতো। আর এতে করে আমার মা কিন্তু দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছিল, অনেক বেশি শুকিয়ে গিয়েছিল আমার মা। হঠাৎ করে একদিন হার্ট অ্যাটাক করে, আর সেখানে কিন্তু আমার মা অনেক বেশি অসুস্থ হয়ে যায়, একবারেই 5টা ব্লক ধরা পড়ে। আর আমার মায়ের শরীরের অবস্থা ছিল অনেক খারাপ, অনেক শুকনা আর রক্ত শূন্যতা। সেই কারণে কিন্তু অ্যানজিওগ্রামও করতে পারিনি।